আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দি অনলাইন ইসলামী স্কুলের কোরআন শিক্ষা কোর্সে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা আলোচনা করেছি আরবি যে হরফ আছে ২৯টি হরফের মধ্য থেকে ১৬টি হরফ নিয়ে, অর্থাৎ ১৬টি বর্ণ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব বাকি ১৩টি বর্ণ নিয়ে। আমরা গত ক্লাসে যে বর্ণগুলো উচ্চারণ শিখেছিলাম সেগুলো আমরা শেষে একটু প্র্যাকটিসও করিয়ে দিয়েছিলাম। আশা করি আপনারা সবাই সে হরফগুলো ভালো করে শিখেছেন। আজকে আমরা বাকি ১৩টি বর্ণ শুরু করছি। তার আগে একটা শব্দ আমরা দেখছি। আমরা কোরআন এবং সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলতে একটা শব্দ আমরা সবাই চিনি। এই হাদিস শব্দের যে বানান আমরা এইভাবে লিখি, কিন্তু বাংলায় আমরা লিখি কিন্তু এই দন্ত স দিয়ে, হাদিস। তো ইংলিশে আমরা এখানে এস দিচ্ছি না, টিএইচ দিচ্ছি। খুব খেয়াল করি, সাধারণত বাংলার দিকে তাকালে কিন্তু এই এস এটাই সঠিক হওয়ার কথা, কিন্তু আমরা এখানে টিএইচ দিয়ে লিখছি। এখানে একটা বিষয় আছে, হাদিস যখন আমরা আরবিতে লিখব তখন শেষে, হাদিসের শেষে একটা বর্ণ পাওয়া যায়, যে বর্ণটা দেখতে এরকম। বিষয়টা হচ্ছে, তাহলে আমি শব্দটা লিখি, এই যে হাদিসের শেষে এই বর্ণটা আছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি আমি এখানে এস দিতাম তাহলে সিন যে একটা বর্ণ শিখেছিলাম, এই যে সিন কত ক্লাসে, এই সিনের শুরুতে এস এর যে সাউন্ডটা, এস, সিন, সিনের শুরুতে এস এর শুরুতে, উভয়ের শুরুতে একটা এরকম একটা সাউন্ড আছে, সেটা কিন্তু চলে আসছে। যদি আমি এস দিচ্ছি তখন হাদিসের এই যে এই বর্ণের জায়গায় এই বর্ণটা চলে আসতেছে, যেটা ভুল হয়ে যায়। তো সাধারণত যখন একটা ভাষা থেকে অন্য একটা ভাষায় কনভার্ট করা হয় বা লেখা হয় সেটার উচ্চারণটা, তখন চেষ্টা করা হয় সর্বোচ্চ কাছাকাছি যে উচ্চারণটা সেটা লেখার জন্য। তাহলে টিএইচ দিয়ে লেখা হয় কেন, আসেন আমরা সেটা একটু দেখি। এই টিএইচ এর উচ্চারণ আমরা অনেকে থ মনে করি, থ, বাংলায় থ। এটাকে যদি জিজ্ঞাসা করা হয় কি, আমি ছাত্রদেরকে যখন জিজ্ঞাসা করি তখন বলে হাদিত। আসলে এটা কি হাদিত? না। জি, আমরা এই টি এবং এইচ, এটাকে আমরা থ বলে থাকি, সেটা থেকে আমরা দেখি আসলে কি এটা থ কিনা। এখানে দুটা শব্দ লিখেছি, একটা হচ্ছে থ্যাংক, আমরা যেটা ইউ, থ্যাংক ইউ বলি, আর হচ্ছে থিঙ্ক, আই থিঙ্ক, এভাবে বলি। আসলে এখানে যে টি এবং এইচ, আমি দুইটা শব্দের শুরুতে যে আছে টি এইচ, এখানে টি এইচ, এই দুইটা শুদ্ধ উচ্চারণ যেটা, সেটা অনেকটাই অ্যারাবিকের এই বর্ণটার মতো। অর্থাৎ এই বর্ণটার নাম হচ্ছে তা। টি এবং এইচ যখন উচ্চারণ করা হয় তখন দাঁত এবং জিহ্বা, অর্থাৎ জিহ্বার যে আগা আছে সেটা দাঁতের সাথে লেগে যায়, তখন উচ্চারণটা হয় থ্যাংক ইউ অথবা আই থিঙ্ক, থ্যাংক অথবা থিঙ্ক। তাহলে থ্যাংক ইউ অথবা আই থিঙ্ক এভাবে বলা হয়, কেমন? অর্থাৎ টি এইচ এর উচ্চারণটা অনেকটাই এই বর্ণটা কাছাকাছি। অর্থাৎ জিহ্বা এই বর্ণটা উচ্চারণ কিভাবে হয়, জিহ্বার যে আগা আছে দাঁতের আগার সাথে সা, 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 এরকম, হ্যাঁ, সা। ঠিক টিএইচ এরটা কাছাকাছি। হয়তোবা আমরা অ্যারাবিকের মতো এত ব্রডলি উচ্চারণ করছি না, এজন্য বোঝা যায় না, কিন্তু শুদ্ধ উচ্চারণটা ঠিক জিহ্বা দাঁতের সাথে একটা সংযুক্ত হয়, হচ্ছে আই থিঙ্ক অথবা থ্যাংক ইউ, এরকম। আসলে সবাই বুঝতে পেরেছেন। তাহলে এই যে সা বর্ণটি, এটা কাছাকাছি উচ্চারণ হচ্ছে টিএইচ এর যে সাউন্ডটা আছে সেটা। এই জন্য এরা ইংলিশ যে কায়দাগুলো আছে সেখানে টি এইচ এ, সা এর উচ্চারণটা এভাবে লিখে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে আমরা হাদিস বানানটা কেন টিএইচ দিয়ে লিখি সেটাও বুঝতে পেরেছি, এবং এই যে বর্ণটা আমরা আশা করি সবাই উচ্চারণটা বুঝতে পেরেছি, সেটা হচ্ছে সা, সা, জিহ্বার আগা তাদের আগার সাথে
সা নরম করে এরকম কোনো সাউন্ড আসবে না। সা সা থ্যাংক ইউ, আই থিংক বা সিঙ্ক। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সা এইজন্য হাদিস বানানোর শেষে টিএইচ দেওয়া হয়। তাহলে ১৩টি বর্ণের মধ্যে একটি বর্ণ আমরা শিখলাম। দ্বিতীয় যে বর্ণটি শিখব, গত ক্লাসে আমরা এই হাটা শিখেছিলাম। বলেছিলাম যে ছোট বাচ্চারা যখন খাবার খাওয়ার সময় হা করতে বলা হয়, তাদেরকে বলি আমরা হা করতে, নরমালি হা। এটা কোনো প্রেসার ছাড়া নরমালি চলে আসে। অর্থাৎ আমাদের যদি এটা আমরা আমাদের কণ্ঠ এটা ধরি, আমাদের এই সাউন্ড ঠিক এভাবে বের হয়ে যাচ্ছে যখন আমরা হাটা বলি, কোনো প্রেসার পড়ছে না। হা নরমালি হা। আমি গত ক্লাসে বলেছিলাম আলিফ এবং হামজা এই দুইটা বর্ণ তাড়াতাড়ি পড়তে হয়, বাকি সমস্ত বর্ণ টেনে টেনে পড়তে হয়। খেয়াল রাখতে হবে বিষয়টা, হ্যাঁ। তো যে হা আছে ঠিক এটা কাছাকাছি আরেকটা হা আছে, খুব ভালো করে খেয়াল করতে হবে, যেটা আমরা গত ক্লাসে জিম পড়েছিলাম, একটা ফোঁটা দিয়েছিলাম। এই ফোঁটাটাকে বাদ দিয়ে দিলে যেটা থাকে সেটা হচ্ছে হা। এটা হচ্ছে হা, নরমালি হা অনেকটা বাংলা হয়কার হায়ের মতো। আর এই যে হাটা আছে এটা উচ্চারণ করতে হয়, আমরা যে খাবার খাই, খাবার খাওয়ার সময় যে খাবার গিলি, তখন আমাদের এখানে একটু প্রেসার পড়ে। এই যে খাবার গিলার সময় যেখানে প্রেসারটা পড়ছে ঠিক সেখানে একটু প্রেসার দিয়ে এই বর্ণটা উচ্চারণ করতে হয়। হা, এটা হচ্ছে হা, এটা হচ্ছে হা, 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 এরকম। আর ঠিক একই জায়গা থেকে আরেকটা বর্ণ এরকম প্রেসার দিয়ে উচ্চারণ করতে হয়, সেটা হচ্ছে আইন। একই জায়গা থেকে, যেখান থেকে হা আমরা প্রেসার দিয়ে উচ্চারণ করছি, ঠিক একই জায়গা থেকে আইন, আইন, আইন এটা উচ্চারণ করতে হয়। তাহলে এই দুইটা বর্ণ একই জায়গা থেকে একই জায়গায় প্রেসার দিয়ে উচ্চারণ করতে হয়। তাহলে এটা হচ্ছে হা, আইন। আর যেটা গত ক্লাসে পড়েছিলাম সেটা ছিল হা, নরমালি হা, হা, নরমালি, হ্যাঁ। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আপনাদেরকে আমি ২-৩ বার করে উচ্চারণগুলো বলছি, আপনারা বাসায় অবশ্যই অনেকবার করে প্র্যাকটিস করবেন। তারপরে আমরা একটু আগে যে সা শিখলাম, বলেছিলাম জিহ্বার আগা দাঁতের আগার সাথে লাগবে, নরম করে উচ্চারণ করতে হবে। সা অনেক নরম করে, আলতো করে। সা সা ঠিক সেই বর্ণটার মতো করে আরেকটা বর্ণ উচ্চারণ হয় রাল। এটাকে বাংলায় অনেকে জাল লিখে এভাবে, এটা কিন্তু সাবধান, কখনো করা যাবে না। জাল কেন হবে এটা? এটাও জিহ্বার আগা দাঁতের আগার সাথে লাগবে, যেখান থেকে সা উচ্চারণ হয়েছে ঠিক সেখান থেকেই রাল খুব নরম করে রাল, জাল, সা, জাল, জাল, শক্ত করা যাবে না। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার আমরা গত ক্লাসে যে যা পড়েছিলাম, জেড দিয়ে শিখেছিলাম, এই যে জেড, জি, যা। যা এর উপরে যে ফোঁটা আছে, সেই ফোঁটাটা যদি আমরা সরিয়ে দিই, তাহলে যে বর্ণটা হয় সেটা হচ্ছে র। অনেকটা মনে হতে পারে যে আপনার র তো বাংলায়ও আছে, আসলে একটু পার্থক্য আছে, একটু পার্থক্য আছে। হয়তোবা সাউন্ডটা শুনতে একই রকম, পার্থক্যটা কি দেখেন। এই বর্ণটাকে আমরা র পড়তেছি, রা বলতেছি না। এতক্ষণ যত বর্ণ পড়েছিলাম সবগুলোতে আমরা আকার দিয়ে পড়েছিলাম। দেখেন বা, তা, হা, হা, সবগুলোতে আ সাউন্ড ছিল, কিন্তু এখানে এসে অ সাউন্ড চলে আসছে। অ, আবারও বলছি, অ সাউন্ড চলে আসছে। এই যে অ সাউন্ড চলে আসছে, এরকম যতগুলো হরফে অ সাউন্ড চলে আসবে দেখবেন এইগুলোতে বুঝতে হবে এগুলো মোটা হরফ। এখন প্রশ্ন আসতে পারে মোটা হরফ কি? মোটা হরফগুলো সবসময় দেখবেন অ সাউন্ড থাকবে, অ, আ হবে না। আমরা সামনে আরো হরফগুলো দেখবো, তখন আমরা বুঝতে পারবো। এর মধ্যে র, এটা কখনো রা হবে না, রই থাকবে, র। উচ্চারণ আমরা পরে বলছি। মোটা, আমরা চেষ্টা করব যে কোনো কঠিন শব্দ ব্যবহার না করে আমাদের প্রচলিত শব্দ দ্বারা শেখানোর জন্য। কোনো একটা বর্ণ মোটা করবো কিভাবে, এটা আসলে প্রথম ক্লাসে আপনি শিখতে পারবেন না। আপনাকে
ধীরে 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 প্র্যাকটিস করতে করতে, অর্থাৎ আপনার কোর্সের শেষ পর্যন্ত আমাদের আলোচনাগুলো শুনতে এবং শুনবেন এবং প্র্যাকটিস করে যাবেন, ইনশাল্লাহ দেখবেন আপনি এটা শিখতে পেরেছেন। এই মোটা হরফগুলো কিভাবে উচ্চারণ করতে হয়। এরকম 7টি মোটা হরফ আছে যেগুলো সব সময় মোটা করে উচ্চারণ করতে হয়, আর একটি আছে যেটা মোটা চিকন উভয় হতে পারে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এর মধ্যে র যে বর্ণটা আছে এটা মোটা এবং চিকন উভয় হতে পারে। সেটা কিভাবে কখন হবে সেটা পরবর্তীতে আলোচনা হবে, বাট এখন হরফটা যেটা আছে সেটা কিন্তু মোটা। তাহলে মোটা হরফটা উচ্চারণ যখন সাধারণত হয়ে থাকে, আপনি যখন বা, তা, সা উচ্চারণ করেছেন, এই নরমাল স্বাভাবিক যে হরফগুলো উচ্চারণ করেছেন, তখন আপনার বাতাসগুলো বের হয়ে আসছে মুখ থেকে, একদম কমপ্লিট, মানে বাতাসগুলো বের হয়ে যায়। কিন্তু র যখন আপনি একটু মোটা করতে যাবেন, র তখন কিছু বাতাস বের হচ্ছে, কিছু বাতাস বের হচ্ছে না, মনে হবে যে এরকম শুনতে মোটা মোটা গম্ভীর গম্ভীর লাগবে সাউন্ডটা, একদম ক্লিয়ার আপনার ফ্রেশ, যেমন বা, তা, সা এরকম মনে হবে না। মোটা হরফগুলো উচ্চারণ করার সময় একটু শুনতে মোটা এবং গম্ভীর লাগবে, যেমন র। আবারও বলছি, র, 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 এটা উচ্চারণটা হবে মোটা করে, হ্যাঁ, র, 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 এরকম কেমন। আর নর্মালি পড়লে কি হতো, র, 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 এরকম মোটা করে উচ্চারণ করতে হবে, র, র, রাদিয়াল্লাহু আনহু, র, র কেমন, র, র, এরকম মোটা হরফগুলো বারবার বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আমরা আরেকটা দেখতে পারি, দেখেন সবাই, এই বর্ণটি উচ্চারণটা অনেকে বাংলায় খয়ের মতো মনে করে, আসলে এটা খ না। এটা যদি মনে করে তাহলে ভুল হবে। ঠিক এটার সিমিলার একই জায়গা থেকে উচ্চারণ হওয়ার একটা বর্ণ আছে, এই বর্ণটি, এটাকে বাংলা মানুষ গ, এই গ মনে করে। কেউ যদি এটা মনে করে তাহলে কিন্তু এটা ভুল হবে। আর উচ্চারণের বইগুলোতে এভাবে লেখা থাকে, কিন্তু খ লেখা থাকে, এরকম লেখা থাকে বিভিন্ন উচ্চারণগুলোতে, এখানে খ এখানে গ এটা লেখা থাকে। এটা আসলে একটা বড় ধরনের ভুল। এটাকে আমরা একটু সহজে শেখার চেষ্টা করি। কিভাবে শিখব, আমাদের যে আমরা অনেক সময় যে থুতু ফেলার সময় যে সাউন্ড করি এরকম, ঠিক এই বর্ণটি উচ্চারণ করার সময় ঠিক ওইখান থেকে সাউন্ডটা যেখান থেকে আসে, এই সাউন্ডটা যেখান থেকে আসে, খ বর্ণটা সেখান থেকে উচ্চারিত হয়। এই যে খ, এটা কিন্তু খা হবে না, খ, অ সাউন্ড। আমি বলেছিলাম অ সাউন্ড যতগুলোতে পাওয়া যাচ্ছে সবগুলো মোটা হরফ। তাহলে এই যে খ, এটা মোটা হরফ, এটাকে মোটা করে উচ্চারণ করতে হবে, খ, 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 খা পড়া যাবে না, খ, খ, এরকম কেমন, খ। আর এটা হবে ঠিক একই জায়গা থেকে উচ্চারণ হবে, এটা অনেকটা গয়ের মতো শুনতে হলেও, বাট ওই যে ভিতর থেকে খ যেখান থেকে, এই সাউন্ডটা যেখান থেকে আসছে, খ যেখান থেকে আসছে, ঠিক এই বর্ণটাও গইন, গ, গ, গইন এরকম আসবে, কিন্তু এটা গাইন হবে না, আকার কখনো হবে না। যেহেতু এটাও মোটা হরফ, তাহলে গইন, খ, গইন, খ, গইন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে এখানে আমরা 2টা মোটা হরফ পেয়ে গেলাম। এই যে 2টা মোটা হরফ, এগুলো সবসময় মোটা হবে, শুধু রটা এটা অবস্থা ভেদে চিকনও হতে পারে, হ্যাঁ। তাহলে খ, গইন। এরপর আমরা যাই এই 2টা বর্ণ, খুবই মানে আরবির মধ্যে সবচেয়ে জটিল 2টা বর্ণ। আমরা একটু দেখি, এটা উচ্চারণ শিখতে গেলে আমাদের তো একটা বিষয় খেয়াল রাখতে হবে। 1 নাম্বার, আমরা প্রথমটা দিকে খেয়াল করছি, যে প্রথমটা আছে, এটাকে অনেকে বাংলাদেশে অনেকে এটাকে সোয়াদ লিখে, যেটা আসলে খুবই দুঃখজনক এবং হচ্ছে অনেক বড় ধরনের একটা ভুল। সোয়াদ, এটাকে দোয়াদ লিখে, আসলে এটা করা যাবে না, হ্যাঁ। এটাকে শুদ্ধ করে উচ্চারণ শেখার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে সেটা আমি বলছি। প্রথমে আমরা এটাকে নিয়ে আলোচনা করছি। 1 নাম্বার যে কথাটা খেয়াল রাখতে হবে, প্রথমে আমাদেরকে প্রথম যে সাউন্ডটা আসবে, প্রথমে আমি আবারও বলছি, আমরা এই বর্ণটা উচ্চারণ শিখছি, হ্যাঁ।
প্রথম যে সাউন্ডটা আসবে সেটা হচ্ছে স। এটাকে সোয়াদ বলা যাবে না, আমি আবার বলছি সোয়া, সোয়া হবে না, অ সাউন্ড থাকবে, প্রথমে অ সাউন্ড রাখতে হবে কিন্তু, হ্যাঁ। তাহলে প্রথমে স। দ্বিতীয়ত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টান হবে স বলে। 3 নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে শেষে একটা দে সাউন্ড হবে, হালকা করে দে। তাহলে বেসিক সাউন্ডটা যেটা দাঁড়ায় এই 3টা কথার মাধ্যমে স দে, স দে, এরকম। চতুর্থ যে কাজটা করতে হবে মোটা করতে হবে, যেটা আমরা অলরেডি বুঝতে পেরেছি, যেহেতু অ সাউন্ড আছে তাই আমাদেরকে মোটা করে উচ্চারণ করতে হবে। সবগুলো মোটা হরফে অ সাউন্ড থাকে, কেমন? তাহলে মোটা যদি করতে পারি তাহলে এই 2টা বর্ণই আমাদের জন্য কমপ্লিট হয়ে যাবে। তাহলে তাহলে কি হলো বর্ণটা দেখেন, স দে ছিল, এখন মোটা করতে পারলে দেখেন স দে। আমি আবার বলছি স দে, স দে, স দে। দ্বিতীয় যেটা সেটা শুধু সয়ের জায়গায় আমরা দ দিচ্ছি যেটা, তখন হবে কি নরমালি 3টা কথা, প্রথম 3টা কথা দিকে খেয়াল রাখতে হবে, হ্যাঁ। এরপর মোটা দিকে যাব, তাহলে হয় দ দে। আর মোটা করতে পারলে দ দে, দ দে। আগেটা ছিল স দে, পরটা দ দে, স দে, দ দে। এবার প্রশ্ন আসতে পারে একটা দে সাউন্ড কেন আসলো, এটা নিয়ে বিস্তারিত ইনশাল্লাহ আমরা পরে জানবো। প্রত্যেকটা বিষয় আমরা বুঝে শুনেই শিখবো ইনশাল্লাহ, বুঝে সামনের দিকে যাব। বাট আমরা যেহেতু 0 থেকে শিখছি, এখনই অ্যাডভান্স বিষয়গুলো নিয়ে আসলে কঠিন হয়ে যাবে, তাই আমরা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আলোচনা করে যাব। তাহলে সদ বদে, আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তীতে আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। জি, আমরা 2টা বর্ণ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ত আর একটা হচ্ছে র। এই যে ত, এটা আমরা প্রথমে আলোচনা করছি। আমরা যে তা শিখেছিলাম, তা শেখার সময় আমরা বাংলায় তা এরকম লিখেছিলাম, তো ঠিক সেম দেখেন এই তার যে এই বর্ণটা উচ্চারণ কিন্তু খুব কাছাকাছি, শুধু পার্থক্য হচ্ছে মোটা হবে। এই তা নরমাল, যেহেতু আকার আছে, আছে নরমালি উচ্চারণ করতে হবে তা, আর এটা মোটা করে উচ্চারণ করতে হবে। এই তই সাউন্ড একই, উচ্চারণের জায়গাও একই জায়গা থেকে উচ্চারণ হচ্ছে ত। এই তটাকে মোটা করে যদি উচ্চারণ করতে পারি তাহলে শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। সেটা কি? ত। এটা হচ্ছে তা, ত, তা, ত, তা, ত, তা, ত। তাহলে তা ত, ঠিক আছে, ত। আর পরে যেটা আছে ত এর উপরে যে ফোঁটা দিলে সেটা হচ্ছে আমরা যে জাল শিখেছিলাম বা সা শিখেছিলাম, জিহ্বার আগা, জিহ্বার আগা, দাঁতের আগার সাথে লাগে সা, জাল। ঠিক এই জাল যেখান থেকে উচ্চারণ হয়, যেভাবে উচ্চারণ হয়, র একই জায়গা থেকে উচ্চারণ হবে, জিহ্বার আগা দাঁতের আগার সাথে লাগবে। শুধু পার্থক্য হচ্ছে এই জাল উচ্চারণ করার সময় একটা আকার হয়েছে, রা আ সাউন্ড ছিল, র উচ্চারণ করার সময় আ সাউন্ডটা থাকবে না, তখন অ সাউন্ড থাকবে, যেহেতু এটাও মোটা হরফ। তখন হবে কি র, জাল, র, জাল, র, র, ত, র, ত, র, র, মোটা করে পড়তে হবে। তাহলে আমরা আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা এই বর্ণাদি তাকাবো। খুব ভালো করে খেয়াল করেন, বাংলায় যে ক বর্ণটা আছে যদি একটু মনোযোগ দেন, ক ক উচ্চারণ করার সময় জিহ্বার আমাদের ভিতরের জিহ্বার মাঝখানের অংশটা উপরের তালুর সাথে শক্ত জায়গাটাতে লাগতেছে ক, ঠিক সেখান থেকে ক এর মতো করে উচ্চারণটা হয় ক্যাফ, এই বর্ণটি ক্যাফ, ক্যাফ, এফ শেষে ফ, ফ এর উচ্চারণ আসলে ফ হয় না এরকম ভাবে, ফ ফুল, কিন্তু আমরা এখানে সবচেয়ে বেশি শুদ্ধ হয় হচ্ছে এফটা দেখা দেয়, হ্যাঁ, ক্যাফ। ওই যে আলিফের শেষে যে ফা ছিল, ক্যাফ এর শেষে একটা ফা আছে, হ্যাঁ। তো এটা তো সহজ বর্ণ ছিল, গত ক্লাসে আলোচনা করিনি, এই জন্য যে এটার কাছাকাছি আর একটা কঠিন বর্ণ আছে যেটা আমরা মানে মোটা বর্ণ আছে যেটা আমরা আজকে ক্লাসে আলোচনা করছি, এই জন্য
এটা রেখে দিয়েছিলাম, সেটা হচ্ছে কি এই যে বর্ণটা। তাহলে আমি আবারও বলছি, যখন এই বর্ণটা ক এর যেখান থেকে উচ্চারণটা হচ্ছে, জিহ্বাটা যেই উপরের তালুতে রাখতেছে ক বলার সময়, সেখান থেকে কাফ উচ্চারণ হচ্ছে, ঠিক তার থেকে একটু ভিতরের দিকে, আরো ভিতরের দিকে, মানে সামান্য একটু ভিতর থেকে উচ্চারণটা এটা হয় কফ, তখন অ সাউন্ড থাকে আর আ থাকে না। কফ, কফ, কাফ, কফ, কাফ, কফ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এই ছিল আমাদের মোট ১৬টি বর্ণ। আমরা এই ১৬টি বর্ণ সিরিয়ালে আমরা একটু দেখি। এরপর ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা ২৯টি হরফই একসাথে সিরিয়ালে শিখবো ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা মোটা হরফগুলো প্র্যাকটিস করব। এই হরফগুলো কোরআনে কিভাবে আসে, এই হরফগুলো কোরআনে বিভিন্ন আকৃতিতে আসে, সেগুলো হচ্ছে আমরা ইনশাআল্লাহ দেখবো যে কি কি আকৃতি। সবসময় তো আর এরকম আস্ত সৎ চলে আসে না, হ্যাঁ, অনেক সময় এরকম অর্ধেক আসে। এই যে বিষয়গুলো, এই আকৃতিগুলো আমরা ইনশাআল্লাহ জানবো। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এতক্ষণ আমরা এই হরফগুলো নিয়ে আলোচনা করেছি। এখানে ১৩টি হরফ রয়েছে, আমরা কয়েকবার প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। প্রথম যেটা আছে সেটা হচ্ছে সা, সা, তারপরে হা, হা, খ, খ, জাল, জাল, র, র, صاد صاد ضاد ضاد طا طا ظا ظا عين عين غين 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 قاف কফ, কাফ, কাফ। এই ছিল ১৩টি বর্ণ। আগের ক্লাসে আমরা ১৬টি শিখেছিলাম। মোট ২৯টি বর্ণ। এখানে যেগুলো আমি সাদা কালিতে লিখেছি এগুলো হচ্ছে মোটা হরফ। এখানে মোট ৮টা। এর মধ্যে র যে বর্ণটা আছে সেটা সবসময় মোটা হয় না, হরফটা মোটা সবসময়ের জন্য, বাট এই হরফটা বিভিন্ন ক্ষেত্র বিশেষে এটা চিকন হতে পারে। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করলে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আগামী ক্লাসে আবারও দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।